দর্শক স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা একটি ভিডিও ক্লিপ দেখছি, গতকালকে দেখেছিলাম। আপনারা জানেন যে এটি নিয়ে দারুণ আলোচনা সমালোচনা হচ্ছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, ওনাকে উত্তরায় তার বাসভবন থেকে আটক করা হয়। ঠিক আটক করার হয় বলতে ভুল হবে। প্রথমে এক ধরনের উচ্ছৃঙ্খল জনতাকে আমরা দেখতে পারি, তাকে ধরে নিয়ে আসছে এবং তাকে হেনস্থা করা হচ্ছে, এবং এরপর পুলিশ যে তাকে আটক করা হয় এবং তার আগে মামলা করা হয়েছিল গেল ৩ নির্বাচনের যে নির্বাচন কমিশনাররা ছিলেন দায়িত্বপ্রাপ্ত, তাদের বিরুদ্ধে নির্বাচনের প্রহসন এবং নির্বাচন অনিয়মের বিভিন্ন অভিযোগ এনে বিএনপি মামলা করেছিল। তারপর আমরা যে আলোচনাটি করতে চাই সেটি হলো যে কেম নুরুল হুদার সঙ্গে যেই হেনস্থার ব্যাপারটি ঘটেছে এটি নিঃসন্দেহে নিন্দনীয়। এ নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই, কারণ একটি রাষ্ট্রে বা একটি সরকার উপস্থিত থাকতে এবং পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটি কোনোভাবেই কাম্য নয়। এই জায়গাটি দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়। তবে আমরা যে বিষয়টি আজকে ঠিক করেছি সেটি হলো সিইসির দায়ভার বা চিফ ইলেকশন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার দায়ভার। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনাররা সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের সংবিধানকে সামনে রেখে শপথ নিয়ে তারা তাদের দায়িত্ব বুঝে নেন। সেই ক্ষেত্রে তাদের দায়ভার কি? এই দায়ভার মোদ্দা কথায় সবাই জানে একটা সুষ্ঠু নির্বাচন করা, কিন্তু শুধুই একটি সুষ্ঠু নির্বাচন করা কি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর সঙ্গে দর্শক জানেন যে এই আজকেই আরেকটি বিষয় এসেছে, সেটি হলো 2018 সালের নির্বাচনের আমরা দেখেছিলাম যে দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে, গোপালগঞ্জের ভোট কেন্দ্রগুলো এবং এমনকি খুলনার একটি ভোট কেন্দ্রে 110% ভোট, অর্থাৎ 100 জন ভোটার হলে সেখানে ভোট পড়েছিল 110টি। আর শতভাগ ভোট পড়া কেন্দ্রেরও এরকমের সংখ্যা আছে অনেক। এই ভোট কেন্দ্রগুলোর কারা কাজ করেছিলেন সেই কর্মকর্তাদের তথ্য চেয়ে দুদক নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এছাড়া তো সারা বিশ্বেই চলছে ইরান একদিকে, যুক্তরাষ্ট্র ইসরায়েল, সেই সঙ্গে আরও আলোচনা আজকে রাশিয়া ইরানের এই জায়গাটিকে নিজেদের বলেছে যে ইরানের জনগণের পাশে রাশিয়া আছে। এর মানে আজকে একটি নতুন ডাইমেনশন যুক্ত হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে এবং সরাসরি আক্রমণে গিয়েছে ইরানের উপরে বোমা হামলা করে। এই প্রথম রাশিয়াও এই ধরনের ঘোষণা দিল যে তারা ইরানের জনগণের পক্ষে আছে। তবে সেক্ষেত্রে রাশিয়ার কি করবে এটি নিয়ে আলোচনা হতেই পারে। আমাদের সঙ্গে আছেন এস.এম. রাশেদুল হাসান, সিনিয়র সাংবাদিক, এবং আছেন বিএনপি নেতা মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। আপনাদের দুজনকে স্বাগত। প্রথমেই শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। আটককালীন হেনস্থার সমালোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজে পেতে ইসিতে দুদকের চিঠি। সাবেক এমপি জিয়াউর রহমান দম্পতির বিরুদ্ধে মামলা। বিএনপি রাজনীতিতে ফ্যাসিবাদের দোসরদের জায়গা হবে না, আফরোজা আব্বাসের হুঁশিয়ারি। জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটে আপত্তি নেই জামায়াতের। নিজের জীবন নিজেই গড়তে হয়, তরুণদের প্রতি প্রধান উপদেষ্টা। তারুণ্যের সুষ্ঠু ব্যবহারের পরামর্শ। এবং জাপানে 1 লাখ বাংলাদেশি কর্মী নেবার খবরের স্বস্তি, রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বাংলাদেশ বিমানের ফ্লাইট কমায় হতাশ প্রবাসীরা। দর্শক শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকে। আপনারা সেখানেও যুক্ত হতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি এস.এম. রাশেদুল ইসলামের থেকে শুরু করতে চাই। সেটি হলো যে আমরা যে ভিডিওটি দেখেছি নিঃসন্দেহে নিন্দনীয়। এটি সাবেক একজন নির্বাচন কমিশনার, সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির এ ধরনের তার উপরে এ ধরনের হামলা বা এ ধরনের হেনস্থা করা এটি কাম্য নয়। এবং এটি হতে গেলে তাহলে রাষ্ট্রের আইনকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়।
পরে আমরা পুলিশ তাকে হেফাজতে নিল এবং আপনি জানেন যে গতকালকে এই মামলাটি করেছে, বিএনপির পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। আজকে নুরুল হুদাকে নেওয়া হয় আদালতে, 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। একজন প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচনের দায়িত্বের কারণে, আমি জানি না বাংলাদেশের এর আগে এমন হয়েছে কিনা, তাকে আদালতে মামলা হলো, আদালতে নেওয়া হলো এবং রিমান্ডে গেল। এই জায়গায় এটার ব্যাখ্যা এমন হলো কেন? শান্ত ভাই, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল আমরা দেখেছি যে 2018 সালে যে নির্বাচনটি হয়েছিল, ওই নির্বাচনের সময় যিনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিইসি নুরুল হুদা, ওনাকে একটা মানে উচ্ছৃঙ্খল জনতা, একটা মব জাস্টিসের মুখোমুখি হয়েছিলেন। এটি নিশ্চয়ই নিন্দনীয় এবং আমি দেশের একজন নাগরিক হিসাবে এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং সত্যিকার অর্থে এটা নিন্দা জানানোরও ভাষা নেই। কারণ আপনি কিন্তু একজন অপরাধীকে, জনগণের অধিকার আছে একজন অপরাধীকে আটক করা, কিন্তু তাকে হেনস্থা করা, তাকে অপমানিত করা, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার আপনার অধিকার নেই। আপনি তাকে আটক করে পুলিশের হাতে দিতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। আমরা গতকাল দেখেছি যে এই যে, তো তারপরেই দেখেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু এটার একটা বিবৃতি দেওয়া হয়েছে। সরকার এটার যারা জড়িত ছিলেন এই মব জাস্টিসের সঙ্গে, তাদেরকে কিন্তু সরকার বলেছে যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবো। এবং আজকে 2 জন উপদেষ্টা এটি নিয়ে কথা বলেছেন। তবে ভালো হতো যদি আজকেই যদি আমরা এই মব জাস্টিসের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে যদি আজকে গ্রেপ্তার করা সম্ভব হতো, আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। তো যাই হোক, আমি একজন দেশের নাগরিক হিসেবে চাই যে এই মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তবে শান্ত ভাই, আমি কেন ওনার প্রতি মানুষের এই যে এক ধরনের উচ্ছৃঙ্খল জনতা বলেন বা দেশের মানুষের কেন এই ধরনের আচরণ মুখোমুখি হলেন, এই সাহসটা পেল কেন? হ্যাঁ, সেইটার একটু ব্যাখ্যা কিন্তু করতে হবে। আপনি দেখেন যে 2009 সালের পর থেকে বাংলাদেশ কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে একটা ফ্যাসিজমের আমরা একটা চরম সীমানায় চলে গিয়েছিলাম। এইটার তো হঠাৎ করে একদিনে হয়নি, নানা ঘটনার প্রেক্ষাপটে হয়েছে। একটি প্রধান নির্বাচন কমিশনার উনি যখন শপথ নিয়েছিলেন, উনি তখন কী হিসাবে শপথ নিয়েছিলেন যে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে উনি কিন্তু শপথ নিয়েছিলেন। কিন্তু আমরা 2018 সালে কি দেখেছি, আমরা 18 সালে, এবং খুব লজ্জাজনক ব্যাপার, উনি কিন্তু আজকে কোর্টে বলেছেন যে একেবারে গ্রামের রিমোট পর্যায়ে কোথাও যদি ভোট কারচুপি হয় সেইটা তো আমার মানে কানে আসার কথা না। কিন্তু খুব দুঃখজনক, আপনার বন্ধুবান্ধব আছে বা আমাদেরও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব 2018 সালে যারা এই নির্বাচনের দায়িত্ব পালন করেছিল, স্কুলের টিচার হতে পারে বা অন্য চাকরিতে, আমরা তাদের কাছ থেকে একেবারে কিন্তু শুনেছি এবং আমরা সাংবাদিক হিসেবে এটা সাক্ষী যে ঢাকা শহরের ভিতরে কোনো মসজিদে বসে ব্যালটে ছিল মারা হয়েছে, মানে আপনার কোনো বাসার ছাদের উপরে বসে ব্যালটে ছিল মারা হয়েছে। এগুলো তো সত্য ঘটনা। এবং আপনি জানেন যে 2018 সালে নির্বাচনে কিন্তু বিবিসি একটি রিপোর্ট করেছিল চট্টগ্রাম অঞ্চলে, যে সেখানে কীভাবে ব্যালটের, এবং বিবিসি কিন্তু এটি দেখিয়েছিল। সেটা আসলে অস্বীকার করার উপায় নাই। খুলনার এক কেন্দ্রের ঘটনায় কিন্তু এক সাংবাদিকের মামলাও হলো যে ভুল তথ্য দেওয়ার জন্য, অথচ সেখানে এবং সেই সাংবাদিককে কিন্তু হেনস্থা করা হয়েছিল, আপনি জানেন, মানব জমিন পত্রিকার সাংবাদিক, আমার পরিচিত ওই সাংবাদিক। তা আমি বলছি যে এই যে তারপরে এই যে সারা দেশে যে মানে নির্বাচনের নামে একটা তামাশা হলো, রাতের বেলায় হচ্ছে ভোটের ব্যালট বাক্সে পূরণ করে রাখা হলো, এবং ওই নির্বাচনে কিন্তু ব্যাপক আকারে আপনি জানেন যে একটা আর্থিক অনিয়মও হয়েছিল। কিন্তু এই কোনো অভিযোগের কিন্তু উনি সিএস হিসাবে এই অভিযোগগুলো, অ্যাটলিস্ট এই অভিযোগগুলোর প্রেক্ষিতে উনি কিন্তু শাস্তির আওতায় আনতে পারতেন। এবং আজকে আপনি জানেন যে আদালত থেকে তাকে বলা হয়েছে যে আপনি এইরকম একটা নির্বাচন হলো, নির্বাচন আপনি পুলিশ আপনার সহযোগিতা করি নাই বা প্রশাসন সহযোগিতা করি নাই, আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারেননি। বাট এই নির্বাচনে যারা হচ্ছে এই কারচুপির সঙ্গে যারা জড়িত তাদের থেকে কাউকে কিন্তু আপনি শাস্তির আওতায় এনেছেন, উনি কিন্তু শাস্তির আওতায় আনেনি। আচ্ছা, আরেকটি বিষয়, ওনার কি এখতিয়ার আছে, নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বাতিল করার বা সুষ্ঠু হয়নি বলে কাউকে শাস্তির আওতায় আনার, বা যেখানে নির্বাচন হয়েছে, যেই সব কেন্দ্রে হয়েছে সেখানকার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা যেমন ডিসি বা পুলিশের, সেটা তো আনতেই পারতেন, সেটা তো আনতেই নির্বাচন কমিশনের সেটা তো পারে, নির্বাচন কমিশন তো সেটাই করতেই পারে। আরেকটা যিনি বললেন যে যেখানে 110% ভোট পড়েছে সেই ভোটটাকে বাতিল করা যেত না, সেটা তো বাতিল করা যেত। উনি কিন্তু কোনো ভালো কাজের দৃষ্টান্ত নিয়ে রাখেননি। আরেকটু শান্তভাই বলতে হবে যে আমি যেহেতু সংবাদকর্মী হিসাবে আমার মনে একটা জিনিস বারবার বলতে ইচ্ছা করে। আপনি জানেন যে আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক মাহমুদুর রহমান, ওনার একটা আইডিওলজি থাকতে পারে, উনি ওই আইডিওলজি অনুযায়ী একটা পত্রিকাও চালাতে পারেন, এটা তো কোনো অপরাধের কিছু না। কিন্তু আমরা দেখেছি যে 2000 সম্ভবত, আমি এটা জানি না 2019 অথবা কত সালের দিকে
আপনি জানেন যে ওনাকে আপনার কুষ্টিয়ার কোর্টে একেবারে রক্তাক্ত করা হয়েছিল। আপনি জানেন যে দৈনিক সংগ্রাম পত্রিকার যে সম্পাদক ছিলেন আচার সাহেব, খুব মানে বয়োবৃদ্ধ একজন মানুষ, তাকে কিন্তু টেনে হেসড়ে কীভাবে মানে হেনস্থা করা হয়েছিল। অধ্যাপক মাহবুবুল্লাহ। জি, তারপরে আপনি জানেন যে জাতীয় প্রেস ক্লাবে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি জানেন যে প্রায় 1.5-2 দিন ধরে এক ধরনের হেনস্থার মধ্যে তাকে রাখা হয়েছিল। আমি বলছি যে এই যে সামগ্রিক যে বিষয়গুলো হয়েছিল, আমরা কিন্তু ওই সময় দেখেছি যে এটার কোনো প্রতিবাদ বা সরকারের জায়গা থেকে এটার কোনো ধরনের কোনো একটা অ্যাকশন, এটার এগেনস্টে অ্যাকশন না, কোনো কিছু করা হয় তার কিন্তু একটা সিকোয়েন্স। এটা আমিও যে সেইটার জাস্টিফাই এখন এটা হবে, এটি অবশ্যই বলা যাবে না, কিন্তু এই ক্ষেত্রগুলোকে সামনে আনা। আমি একটু আখতারুজ্জামান বাচ্চুর কাছে যেতে চাই। আপনারা যে মামলাটি করলেন এই 3 জন নির্বাচন কমিশনারকে নিয়ে, এই মামলাটি কি আপনারা যখন নির্বাচনগুলো হয়েছিল, যেমন ধরেন 2018 নির্বাচনের সময় তো মামলা করার কথা উঠেই ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই মামলাটি করা যায়নি কেন, বা কি অবস্থা হয়েছিল? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার সহ-আলোচক, বিজ্ঞ সহ-আলোচক রাশিদুল হাসান ভাই এবং বৈশাখী টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমি আসলে, আপনি যে প্রশ্নটি করেছেন যে মামলার বিষয়টি, যে 2018 সালের নির্বাচনের পরে পরবর্তী সময়ে মামলার বিষয় ঘোষণা করেছিল যে এই নির্বাচনকে আমরা মানি না, আমরা আদালতে যাব। 2014, 18 এবং 2024 সালে তিনটি নির্বাচনে দেশের মানুষ, জনগণ ভোট দিতে পারে না। বাংলাদেশে একটি ফেসিজম কায়েম হয়েছিল। এই ফেসিজমের দূষর ছিল এই তিনটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বৃন্দ এবং নির্বাচন কমিশনের সচিবরা। তারা এই শেখ হাসিনার এই ক্ষমতা প্রলম্বিত করার জন্য তারা মারাত্মক যে ভূমিকা রেখেছে, এইটা এদেশের মানুষ মানে সারা জীবন যতদিন আছে তাদেরকে তারা ঘৃণিত এবং ঘৃণার পাত্র হিসেবে তারা বিবেচিত হবে এদেশের মানুষের কাছে। তারা ছিল শেখ হাসিনা ফেসিস্ট ছিল, কিন্তু তারা কখনো কখনো এই কাজী রকিবউদ্দিন বলেন, কাজী নুরুল হুদা সাহেব বলেন, কাজী হাবিবুল আওয়াল বলেন এবং তাদের সহযোগী বৃন্দ, তাদের কথাবার্তা মাঝে মধ্যে মনে হয়েছে যে তারা শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের। তো এ নিয়ে যাই হোক, মানে এই যে আপনি যে মামলার বিষয়টি বললেন, আসলে বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ছিল যে রাষ্ট্রে ন্যায় বিচার ছিল না, আইনের শাসন ছিল না, বিচার বিভাগ স্বাধীন ছিল না, রাষ্ট্রের পুলিশ বাহিনী স্বাধীন ছিল না, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং তখন কেউ যে আইনের আশ্রয় নিবে, কেউ যে মামলা করবে, তো মামলা করার পর সে যে ফেরত আসতে পারবে, সে যে গুম হবে না, সে যে খুন হয়ে যাবে না, সেটার কোনো গ্যারান্টি ছিল না। আমাদের বহু নেতাকর্মী গুম হয়ে গেছে, বহু মানুষ এই দেশের খুন হয়ে গেছে। সুতরাং তখন মামলা করার মতো কোনো পরিবেশও ছিল না, এবং মামলা করলে তখন সেটার প্রতিকার পাওয়ারও কোনো সুযোগ ছিল না। কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। বর্তমানে মানে আমরা বিএনপি গত পরশু দিন মামলা করেছে, কারণ এখন আমরা চিন্তা করেছি যে এখন প্রতিকার পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আর শেখ হাসিনার আমলে আপনার মামলা করবেন আর আপনি প্রতিকারের আশা করবেন, সেটা আসলে সেই সুযোগটা বাংলাদেশে ছিল না। আচ্ছা, এটা যেমন সত্যি, এই কথাটি একটু জানতে চাই যে একটি প্রসঙ্গ এসেছে যে যেই লোকটি তাকে হেনস্থা করেছিল এই উচ্ছৃঙ্খল জনতার মধ্যে, তার সাথে বিএনপির সঙ্গে যুক্ত আছে, সে বিএনপির নেতা বা কর্মী। দেখেন এই জায়গাতে আপনার দলের অবস্থান দেখেন, আমি একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি কারো অন্যায় যেরকম সমর্থন করি না, এবং সেই অন্যায়কারীকে আইনানুগভাবে তার বিচার হবে সেটি আমি প্রত্যাশা করি। যে নুরুল হুদা সাহেব বাংলাদেশে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেভাবে এই দেশে ফেসিবাদ কায়েমের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন, সেটা অত্যন্ত নিন্দনীয়। ঠিক তেমনি তাকে আমার সহ-আলোচক রাশিদুল ভাই যেরকম বলেছেন, সে তার দৃষ্টান্তমূলক বিচার আমি মনে করি বাংলাদেশে হওয়া উচিত। তবে তার মব জাস্টিস আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আজকে আমি দলীয় কার্যালয়ে ছিলাম, আমাদের একজন সাংবাদিক, আমাদের বিএনপির মুখপাত্র এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। উনি বলেছেন যে আমরা এটা সমর্থন করি না, মব জাস্টিস সমর্থন করি না, এবং এটার ব্যাপারে যারা এই মব জাস্টিসের সাথে যুক্ত তাদের বিচার উনি দাবি করেছেন। আমিও ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে দলের মুখপাত্র রিজভী ভাই যেটা বলেছেন সেটার সাথে একমত। তবে আপনাকে একটা জিনিস এটাও চিন্তা করতে হবে যে এই নুরুল হুদা, কাজী হাবিবুল্লাহ আওয়াল এবং রকিবুল, এই গংরা বাংলাদেশে আপনি দেখেন যে জুলাই বিপ্লব ঘটে গেছে সেই 10 মাস হয়ে গেছে। 10 মাস পরে তারা কিন্তু নিজ বাসায় অবস্থান করছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ, দায়িত্বশীল যারা কর্মকর্তা উপদেষ্টা বৃন্দ বা স্ব অঙ্গ প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরও দায়িত্ব ছিল যে যারা বাংলাদেশের যে গণতন্ত্র হরণ করার ক্ষেত্রে তারা যে কাজগুলি করেছে, যে অপকর্মগুলি করেছে, সেইগুলি বিবেচনায় নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা। তাহলে মানুষের মধ্যে এরকম খুবটা কিছুটা হলে প্রশমিত হইতো। এখন দেখেন নুরুল হুদা সাহেবকে ধরা হয়েছে, জনগণ ধরেছে, সেটা ধরে পুলিশের কাছে দিতে পারে, কিন্তু তার শারীরিকভাবে হেনস্থা আমি মানে সেটা সমর্থন করি না। পাশাপাশি দেখেন কাজী হাবিবুল আওয়াল সাহেব, আপনাদের পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি বসুন্ধরা আবাসিক এলাকায় উনার নিজ বাসায় অবস্থান করছেন। হ্যাঁ, উনিও 2024 সালে 7 জানুয়ারি আমিডামি নির্বাচনে উনি প্রধান হুতা ছিলেন। ঠিক তেমনি কাজী রকিবউদ্দিন সাহেব সহ কোনো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওনার সহযোগী নির্বাচন কমিশনার বৃন্দ বলেন, নির্বাচন কমিশন সচিব বলেন, এবং যেসব রিটার্নিং কর্মকর্তা ডিসি যারা ছিলেন গত তিনটি নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের মানুষের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণে যারা হরণ করেছেন তাদের দায়ীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত যারা এই বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে। আমি একটা প্রথম আলোর 2019 সালের 22 জুলাইয়ের একটা রিপোর্ট বের করলাম। এখানে লেখা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 6 মাস পর নির্বাচন কমিশন কেন্দ্র ভিত্তিক যে ফলাফল প্রকাশ করে তাতে ভোট পড়ার যে চিত্র উঠে আসে, দেখা যায় যে 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে 100% ভোট পড়েছে এবং 100% পড়েছে, এবং 1205টি কেন্দ্রে ভোট পড়েছে 96 থেকে 99%, এবং 90 থেকে 95% ভোট পড়েছে 6484টি কেন্দ্রে, আর 80 থেকে 89% কেন্দ্রে ভোট পড়েছে এমন, মানে 80 থেকে 89% ভোট পড়েছে এমন কেন্দ্রের সংখ্যা 15,719টি। অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় 2018 সালের নির্বাচনটি ছিল যদি ভোট কাস্টিং বলা হয় সেরা মানে হলো যে গড়ে 70%-এরও বেশি ভোট পড়েছে। আপনি তো ফিল্ডে সাংবাদিকতা করেছেন, আমি করেছি, আপনি কি বলতে পারেন যে 70% গড়ে বা একটি ভোট কেন্দ্রে 100% ভোট বা 100% মতো ভোট টানা এতগুলো ভোট কেন্দ্রে পড়ার সম্ভাবনাটা কতটুকু? এটার আদৌ কি বাস্তবতা আছে? সেটা তো সম্ভবই না। সেটাই আমি জানতে যে কোনোভাবেই সম্ভব না। আপনি যদি একটু চিন্তা করেন, আপনি যদি একটা গ্রামের একটা ওয়ার্ডের কথা চিন্তা করেন, যে একটা ওয়ার্ডে যেখানে একটা ভোট কেন্দ্র রয়েছে, বাংলাদেশের এমন গ্রামকে আপনি পাবেন যে 2-1 হচ্ছে আপনার দেশের বাইরে নাই। সব প্রবাসীরা কিন্তু ভোটার লিস্টে দেখবেন প্রবাসীদের নাম থাকে। তাহলে আপনার শতভাগ আপনি কি 2-1 মানুষকে একটা ভোট কেন্দ্রে অসুস্থ থাকতে পারে না? কোনোভাবেই সম্ভব না। এবং আমি যেটি বলছিলাম যে KM নুরুল হুদা এবং তার কমিশন দেশের মানুষের মানে জাতির কাছে যে শপথ নেয়, আমি বলবো যে শপথ নিয়েছিল যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, পুরোপুরি উনি কিন্তু জনগণের সাথে শপথ ভঙ্গ করেছেন। এবং এইগুলো কিন্তু এই যে 213টি ভোট কেন্দ্রের কথা আপনি বললেন, আমি যেটি বলছিলাম যে শান্ত ভাই, যে উনি যখন এই অভিযোগগুলো পেয়েছিলেন সেইগুলোর কিন্তু কোনো জায়গায় কোনো বিচারের ব্যবস্থা উনি করেননি। এটা কিন্তু করতে পারতেন। হ্যাঁ, উনি আজকে বলেছেন যে আমার তো আসলে প্রশাসনিক হয়তো সহযোগিতা, যদি যে ওভারঅল যে নির্বাচনটি হয়েছে এখানে প্রশাসনের আমরা হয়তো সহযোগিতা পাই নাই বা এরকম উনি বলার চেষ্টা করেছেন। ওনার একটা মন্তব্য আছে 2019 সালের 1 জুলাইয়ের মন্তব্য, যে নির্বাচনে 30 জুন তিনি বলেন যে নির্বাচনে 100% ভোট পড়া, নিজেই বলেছেন
পড়া স্বাভাবিক নয়। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছুই নেই। ভোটের পরই প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রভিত্তিক সব নিষ্পত্তি করেন, একীভূত ফল রিটার্নিং কর্মকর্তা আমাদের কাছে পাঠিয়ে দেন। এই জায়গাতে আমি জানতে চাই যে আসলেই কি কিছুই করার নেই এই ধরনের অনিয়ম জানার পরেও নির্বাচন কমিশন? শান্ত ভাই দেখুন, আমি একেবারে নির্বাচন কমিশনের আইন সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই, বাট আমি বলছি যে আপনি যখন 100% ভোট পড়েছে এবং অভিযোগ পাওয়া যাচ্ছে যে পুলিশের সহযোগিতা কোথাও কোথাও ছিল মারা হয়েছে, আমার এটা যে আপনি এই কোথাও এই খতিয়ে দেখলেন না কেন? খতিয়ে দেখে একটা দৃষ্টান্তমূলক একটা কাউকে বিচারের আওতায় তো আনলেন না। অভিযোগ তো আসছে, অভিযোগ বিবিসি রিপোর্টে দেখানো হয়েছে যে যেরকম যে ছিল মারা পাওয়া গেছে বাইরে, তাই না? আমি বলছি এগুলো তো কোনো কিছু করেননি, সাধারণ আইনের আওতায় তো কোনো বিচার করা সম্ভব ছিল। আমরা আখতারুজ্জামান বাচ্চুর কাছে আসবো, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরেই, ফিরে মূল আলোচনা আবারও যুক্ত হব। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বিরতির আগে ব্যাখ্যাগুলো বলছিলেন যে ঠিক ওই সময় নির্বাচন কমিশনারের কি করার আছে। আমি একটু আখতারুজ্জামান বাচ্চুর কাছে আসতে চাই। আপনারা তো 2018 নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচনের পরিস্থিতি কেমন ছিল? আপনাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড কেমন? দেখেন, আমরা শেখ হাসিনা 2014 সালের 5 জানুয়ারি একটি নির্বাচন করেছেন, একটি বিনা ভোটে নির্বাচন করেছে, কুত্তামার্কা নির্বাচন করেছে। তারপর 2018 সালে 30 জানুয়ারি সেই নির্বাচনে আমিও দলের মনোনয়ন পেয়েছিলাম। তো সে নির্বাচনটি হয়েছে কি, মানে শেখ হাসিনা একটি প্রতারণা করেছে বিএনপির সাথে। বলেছেন যে তিনি শেখের বেটি, ওনার উপর একবার ভরসা রাখতেন, নানান কিচ্ছা কাহিনী করে বিএনপি এবং বিএনপি বড় ঐক্য জোট করেছিলেন ডক্টর কামালের নেতৃত্বে, আপনারা চিজ কেক খেয়েছিলেন গণভবনে। জি, সেটা আমি বলছি। আমাদেরকে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে আমাদেরকে নির্বাচনটি নিয়েছে। নির্বাচনটা নেওয়ার পর দেখা গেল যে নির্বাচনের আগে আমরা যখন প্রচারণা চালাবো, আমাদের কোনো নেতাকর্মী বাড়িঘরে থাকতে পারেন না, আমরা যারা প্রার্থী ছিলেন তারাও ক্যাম্পেইন করতে পারেন না, যেখানে যায় সেখানে হামলা। ইভেন আপনি দেখবেন আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের মতো সিনিয়র নেতার উপর কীভাবে হামলা করা হয়েছে, কীভাবে রক্তাক্ত করা হয়েছে। আসলে আওয়ামী লীগের ইতিহাস, ফ্যাসিজমের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস একদলীয় বাকশালের ইতিহাস। আওয়ামী লীগ আসলে গণতন্ত্র বিশ্বাস করে না, জনগণের উপর আওয়ামী লীগের কোনো আস্থা নাই। জনগণের ভোটের অধিকার কখনোই সবসময় হরণ করে এবং জনগণের ভোটে আওয়ামী লীগ জানতে চাই যে এই নির্বাচনে যে কথাগুলো বললাম যে আমি এতগুলো কেন্দ্রে 100% ভোট পড়েছে এবং ওই কেন্দ্রগুলোতে কিন্তু বিএনপির প্রার্থীও ছিল। দেখেন, আপনারা কি পরে এটার কোনো মানে ইনভেস্টিগেট করেছিলেন যে আপনাদের দলের প্রার্থীর বা আপনাদের যে মার্কা ধানের শীষের একটি ভোটও পড়লো না, 100% ভোট সেই দেখেন মানে সংখ্যাগরিষ্ঠ প্রার্থীর পক্ষে গেল? আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাকে শেয়ার করি যে সেই নির্বাচনটাতে আগের দিন রাতে ভোট হয়ে গেছে। হ্যাঁ, মানে এমন একটা অবস্থা যে রাতে ভোট হয়ে গেছে। তো এখন কোনো কেন্দ্রে যেটা আপনি বলছিলেন যে 110% ভোট হয়েছে, 100% ভোট হয়েছে, সেটা 213টা কেন্দ্রে 100% ভোট হয়েছে, 1205টা কেন্দ্রে 99% ভোট হয়েছে, তারপর 484টি কেন্দ্রে আপনার ভোট হয়েছে 90 থেকে 95%। আসলে এটা মানে খুবই এটা হলো যে অসম্ভব। এটা ভোটের সাথে সংশ্লিষ্ট কখনো শতভাগ ভোট কোনো কেন্দ্রে কাস্ট হয় না, 100%-এর উপরে তো প্রশ্ন। 2008 সালে ফেনী এক আসন থেকে 2008 সালে 1991 থেকে 2008 সাল পর্যন্ত ফেনী 1 আসন নির্বাচন করেছেন বেগম খালেদা জিয়া। 2008 সালে তিনি ভোট পেয়েছিলেন 1,14,482 আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছিলেন 58,551। 2018 সালে এই ফেনী 1 আসনে বিএনপি প্রার্থী পেয়েছিল 24,000 ভোট। আচ্ছা, এরপরে আছে হলো ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী পেয়েছে 5,000 ভোট। আর ওনার বিপরীতে ছিলেন লাঙ্গলের তিনি মাসুদউদ্দিন চৌধুরী, তিনি পেয়েছেন 2,90,689 ভোট। অর্থাৎ বিএনপি প্রার্থীর সাথে তার ভোটের ব্যবধান ছিল 2,85,000 ভোট। রাশেদুল হাসান, আপনার এই সংখ্যাটা পরিসংখ্যানটি কেমন মনে হয়? এই পরিসংখ্যান তো আসলে হাস্যকর পরিসংখ্যান। এটা নিয়ে আর অ্যানালিসিস করে আমার মনে হয় আমরা এই অ্যানালিসিস আর মনে হয় যাওয়াটা আর আমাদের ঠিক হবে না। কারণ হচ্ছে এটা যে কতটা হাস্যকর। আপনি যে আসনের কথা বলছিলেন যে ফেনী তো আমরা জানি ফেনী বগুড়া,
এখানে বিএনপির একটা সত্য ঘাঁটি, সেই জায়গায় বিএনপির ক্যান্ডিডেট 5,000 পাচ্ছে আর প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 2,90,000 ভোট পাচ্ছে। এই অ্যানালিসিস আর আসলে আমার মনে হয় এই অ্যানালিসিস না করে আমরা একটা দাবি করতে পারি এবং আমি বলবো যে KM নুরুল হুদার যে তাকে পুলিশ হেফাজতে আছে এবং আজকে আদালতে নেওয়া হয়েছে শান্ত ভাই, আমরা চাই যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেন? যে আপনি যেটা শুরু করেছিলেন যে কমিশনগুলোর দায় আছে কিনা বা তাদের এই দায় জাতির কাছে কি দায় আছে, সেই দায়টাই যদি আপনি আসলে জাতির কাছে আমি বলবো যে তাদেরকে যদি দায়বদ্ধ করতে চাই তাহলে কিন্তু আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ হচ্ছে আমরা আগামীতে আমি বলবো যে 24-এর যে গণবিপ্লব, যে বিপ্লবটা আমাদের হাজারো শহীদের রক্ত, হাজারো তরুণের রক্তের বিনিময় হয়েছে, হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করেছে, আমরা ওই ফ্যাসিজমের আর দেখতে চাই না, সেই স্বরূপ আর দেখতে চাই না। এই জন্য KM নুরুল হুদা, আমি একটু বলতে চাই, এটা এই জন্য বলতে হবে, পুরো KM নুরুল হুদা এবং তার যে যারা কমিশনার ছিলেন এবং ওই সময় যিনি সচিব ছিলেন নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন, আপনি পুরো এই যে মানে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের যদি আপনি ওই সময় যদি তাদের বক্তৃতা বিবৃতি দেখেন, আপনি দেখবেন যে একদম শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজনের বক্তৃতা বিবৃতির সঙ্গে তাদের হুবহু মিলে যায়। আমি বলছি যে এটি নির্বাচন তো শুধু হচ্ছে পুলিশ দেওয়া হয় না, একটা কিন্তু পরিবেশ তৈরি করতে হয়। সেই পরিবেশ তৈরির জন্য সাধারণ মানুষ যাতে হচ্ছে নির্ভয়ে ভোট দিতে পারে, এই পরিবেশের জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বক্তৃতা বিবৃতি দেওয়ার দরকার সেটাও কিন্তু তাদের ভিতরে আপনি পাবেন না। এবং দেখবেন যে সবগুলো কেমন যেন যে শুধু আওয়ামী লীগ এখানে নির্বাচন করবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, এই ধরনের এক ধরনের অভিপ্রায় ছিল। এই জন্য এইগুলোর আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। না, আমি আপনার কাছেও যে এই বিষয়টাও জানতে চাই, যেটি আখতারুজ্জামান বাচ্চু বললেন যে তারা কিন্তু 2018 সালে নির্বাচনে গিয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে তারা আন্দোলনের একটি অংশ হিসেবে। আমি তার অভিজ্ঞতা জানতে চাই। শান্ত ভাই, আমি একটু উনি মানে বাচ্চু ভাই বলবেন, এটার আগে একটু বলি যে 2018 সালে আপনি একেবারে মাঠের একজন সাংবাদিক এবং আপনি দীর্ঘদিন বিএনপির কাভার করেছেন। বিএনপি আমি মনে করি যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ওই নির্বাচনে পার্টিসিপেট করা আমি মনে করি যে ঠিক সিদ্ধান্তই ছিল। কিন্তু মানে শেখ হাসিনার যে আপনার টোটাল পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, আপনার হচ্ছে নির্বাচন কমিশন, সবার যে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের সাথে একটা তামাশা করা, বিএনপি শুধু না পুরো দেশের মানুষের সাথে তামাশা করা, এটা মনে হয় এবং শেখ হাসিনার এই যে মানে ফ্যাসিজমের যে একেবারে স্বরূপ, সেটা আমার মনে হয় 2018 সালের নির্বাচনের মাধ্যমে একেবারে প্রস্ফুটিত হয়েছিল। আমি ছোট্ট করে জানতে চাই, খুব ছোট্ট করে জানতে চাই, সেটি হলো যে এই যে নির্বাচনে আপনারা অংশ নিলেন এবং পরে এই নির্বাচনের যে ফলাফল হলো, আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন, হামলা শিকার হয়েছেন, এটি যেমন সত্য। আপনারা কি মনে করেন যে আপনারা কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাচনে ছিলেন, পরে ফলাফল প্রকাশের পরে আপনারা বলেছেন যে এই নির্বাচন এই জায়গাতে আপনাদের দায়ভারও আছে যে এই নির্বাচনে যাওয়ার? বা না, দেখেন 2014 সালে 5 জনের নির্বাচনটা যখন আমরা বর্জন করলাম, আমরা এই দেশবাসী নাকি এটা কোনো কৌশল ছিল এই নির্বাচনে? সবাই জানতো যে শেখ হাসিনার অধীনে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তারপর কিছু কিছু মানুষ বলল বা কিছু অনেকে আমাদেরকে বললেন যে আমরা নির্বাচনে যাই না, আমরা একবার নির্বাচনে গিয়ে দেখি। তখন বিএনপি আবার শেখ হাসিনা নানান কিছু বলে কয়ে নিয়ে তারপর মানে এই দেশবাসীর যে ওই যে 2018 সালের নির্বাচনটা যাওয়ার মাধ্যমে এদেশের মানুষের কাছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের স্বরূপ এবং স্বরূপটা একেবারে পুরোপুরি মুখোশটা উন্মোচন হয়েছে যে শেখ হাসিনার অধীনে এবং আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে কোনোদিন কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এবং এই দলটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, এদেশের জনগণের ভোটে বিশ্বাস করে না। সেই মুখোশটা উন্মোচনটা 2018 সালে একদম শতভাগ হয়েছে। আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেই পেজে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাতে পারেন। আমরা ফিরছি 1 মিনিট পর, আমাদের সঙ্গেই থাকুন। এই বিষয়টিতে একদম শেষ ধাপে আছে। আখতারুজ্জামান বাচ্চু কথা বলেছেন, রাশিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। এরপর আমরা একটু ইরান এবং এই যুদ্ধ নিয়ে, ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলবো। সেটি হলো যে ঠিক এই মুহূর্তে এই বিচার, এই যে মামলা যেটি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, দল হিসেবে করা হয়েছে,
এই বিচারের আমি জানি না মানে বিএনপির এখানে কি চাওয়ার, সে এই মামলার মধ্যে তারা কি বলেছে, এটা কি তারা নির্বাচনে হেরে গিয়েছে কিনা, সেইটার ফলাফল আসবে কিনা, বা তার দায়িত্বের জায়গা থেকে হয়েছে কিনা, তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা, বিভিন্নভাবে আসতে পারে। এই বিচারটি বাংলাদেশের এই প্রেক্ষাপটে হওয়াটা কতটা জরুরি এবং হবে কিনা আসলে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি হবে, কারণ আপনি দেখেন আজকে কিন্তু আপনি জানেন যে দুদক থেকেই কিন্তু আর কি এই 2018 সালের নির্বাচনে কোথায় কোথায় যে আপনি যেটি বলছে পরিসংখ্যানটি দিচ্ছিলেন যে শতভাগ ভোট পড়েছে কোন কোন ভোট কেন্দ্রে, এরকম কিন্তু ওনারা এগুলো কিভাবে পড়লে এগুলো কিন্তু যাচাই বাছাই শুরু করেছেন। আমার কাছে মনে হয়েছে এটা একটা শুভ সূচনা, এবং KM নুরুল হুদা উনি যেহেতু গ্রেপ্তার হয়েছেন, তো আশা করি যে এদিকে যাবে, একটা সুষ্ঠু বিচার পাবে, দেশের মানুষ এই বিচারটা চাই। শান্ত ভাই, এই সাথে আরেকটি জিনিস আমি বিষয় যোগ করতে চাচ্ছি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে, আমরা তো জানি যে 91 সালে বাংলাদেশে সবচেয়ে একটা সুন্দর নির্বাচন হয়েছিল, তারপরে 96, 2001, 2008 সালে দেশের মানুষের মধ্যে নির্বাচনটা নেই। 96টা সাংবিধানিক ছিল, কিন্তু 91টা ছিল আলোচনার মাধ্যমে, পরের সেটাকে রেকটিফাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তো নির্বাচনগুলো 91 সালেও হয়েছিল। কিন্তু এরপরে যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এই যে বিচারপতি খায়রুল হক যিনি এটা নেতৃত্ব দিয়েছিলেন, মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, তারপরে কিন্তু আমি বলছি যে এই যে একটা ধারাবাহিকভাবে মানে বাংলাদেশে ফ্যাসিজম, মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা, এবং হচ্ছে বাংলাদেশে যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া, এবং যদি বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হতো তাহলে কিন্তু আমাদের এই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি প্রতিষ্ঠান এভাবে ধ্বংস হতো না, ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা চুরি হয়ে যেত না। এত টাকায় যে আপনি জানেন যে সুইস ব্যাংকে এবার 33% মানে টাকা জমার, বাংলাদেশ থেকে বেশি টাকা ওখানে হচ্ছে ডিপোজিট হয়েছে। আমি বলছি যে এই পর্যায়ে কিন্তু দেশটা আসতো না। এই জন্য বলবো যে এই যে আপনি যেটি বলছিলেন যে নির্বাচন, এই KM নুরুল হুদা সহ এই 3টি তামাশার নির্বাচন যারা করেছে, যারা এদের দায়িত্বে ছিলেন, সে DCSP সহ সামগ্রিক সবার জন্য বিচার হয়। আখতারুজ্জামান বাচ্চু, আপনি বলার আগে আমি আরেকটি এই তথ্যগুলো দর্শকের জন্যই দিচ্ছি, যারা 90% বেশি ভোট পড়েছিল হলো রংপুর 6, বগুড়া 1, সিরাজগঞ্জে 1, টাঙ্গাইল, জামালপুর 2, গোপালগঞ্জে 1, 2, 3, 4, 1, 2, 3, 3টাই, মাদারীপুর 1, 2, শরীয়তপুর, এইগুলো সবগুলোতেই 93%, 94% ভোট পড়েছিল। এবং খুলনা 2 আসনে 2,94,116 ভোটারের মধ্যে ভোট পড়েছে 1,45,210 ভোট। তাতে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন পেয়েছিলেন 1,12,100 ভোট। অর্থাৎ মানে এগুলো এরকমের আরও অনেক আলোচনায় চলবে। আমি শেষ পর্যন্ত আপনাদের উদ্দেশ্যটা কি, এই মামলা নিয়ে আপনারা কত দূর যাবেন? আপনারা কি দেখেন, এই যে একটি মামলা, শুধু একটি মামলা না, আমরা আসলে যারা এইসব অপকর্মের সাথে জড়িত, জনগণের ভোটের অধিকার হরণের সাথে জড়িত, এই হাস্যকর নির্বাচন, রাতের ভোট দিনের ভোট রাতে, এবং আমি ডামি নির্বাচনে জড়িত, তাদের প্রত্যেকের বিচারের আওতায় এনে, সেটা CEC থেকে নির্বাচন কমিশনের সচিব, DC সহ আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই নির্বাচন পরিচালনার সাথে জড়িত, প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা উচিত। এটা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব বুধের জায়গা থেকে এটি চেয়েছে, এবং এখন বাকি দায়িত্বটুকু অন্তর্বর্তীকালীন সরকার। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিচারের আওতায় না আনে, আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপি যদি জনগণের ভোটে এমনও হতে পারে যে বিএনপি সরকার গঠিত হওয়ার বিচার তো আসলে ফিক্সড না, মানে সময় বেঁধে দেওয়ার নাই। অন্তর্বর্তীকালীন সরকার বিচার শুরু করতে পারে, কিন্তু বিচারটা কিন্তু শেষ পর্যন্ত পরের নির্বাচিত সরকারের কাছে যাবে। আমি সেটাই বলছি, বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠিত হয়, বিএনপি সরকার এসে এইসব অপকর্মের সাথে জড়িত, জনগণের ভোটের অধিকার হরণের সাথে যারা জড়িত, CEC সহ, নির্বাচন কমিশনার সহ, সচিব সহ, DC সহ, যারা আইন শৃঙ্খলা বাহিনী, যারা এইসব অপকর্মে জড়িত ছিল, প্রত্যেককে বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। আমি আপনাকে সেই ব্যাপারে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল হিসেবে বিএনপি সেটা চায়। জি, রশিদুল হাসান, আমরা এখন মানে যেই আলোচনাটি আসলে সবচেয়ে বেশি চলছে সেটি হলো ইরান। আপনি জানেন যে আজকে রাশিয়ার কাছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছে, এবং সেখানে ভ্লাদিমির পুতিন বলেছেন যে জনগণের পাশে। ঠিক এই মুহূর্তের খবর হলো কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের
হামলা করেছে এবং এটি যুক্তরাষ্ট্র এন্ডোর্স করেছে, যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। আর হরমুজ প্রণালী, আপনি জানেন হরমুজ প্রণালী কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইখান থেকে প্রায় 30% তেল পরিবহন হয়, জ্বালানি তেলগুলো। এই আপনি আগামীতে কি দেখছেন এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো সারা বিশ্বে কি প্রভাব হতে পারে? শান্ত ভাই, একটি বিষয় আপনি যেটি বলছিলেন যে আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে ইরানের জনগণের পাশে রাশিয়া আছে, কিন্তু রাশিয়া ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা এই বিষয়টা কিন্তু স্পষ্ট না। এর আগে কখনো রাশিয়াকে কারোর সাথে যুদ্ধে জড়াতে যাওয়া এবং রাশিয়া অনেক বিবৃতি দিয়েছে এবং আপনি জানেন যে আমি পুতিন মানে রাশিয়ার প্রেসিডেন্টের একটি আর্টিকেল পড়ছিলাম, উনি ওখানে আপনার কিন্তু রাশিয়ার বেশ কিছু মানুষ কিন্তু ইসরায়েলে রয়েছে, ইসরায়েলে 10 লাখ লোক রাশান বাছাই করে, উনি কিন্তু একটা নিরপেক্ষ অবস্থানে মানে বজায় রাখছেন। এই জন্য ওনারা মানে রাশিয়া আসলে এটার সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা এটা কিন্তু স্পষ্ট না। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই সামগ্রিকভাবে বিষয়টা একটা খারাপের দিকে যাচ্ছে এবং পুরো বিশ্বব্যাপী কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। আপনি যে হরমুজ প্রণালীর কথা বলছিলেন, এটা তো ডেফিনেটলি হরমুজ প্রণালী যদি বাধাগ্রস্ত হয় ওখান থেকে তেল মানে পরিবহন করা, তাহলে কিন্তু মানে শুধু আমেরিকা যেমন হচ্ছে তার মানে ইকোনমিতে ইম্প্যাক্ট তৈরি হবে, আমাদের মতো বাংলাদেশের এরকম সাউথ এশিয়ারই অন্যান্য যেসব দেশ আছে আমরা কিন্তু বেশ আমাদের উপরে কিন্তু ইম্প্যাক্ট তৈরি হবে। আমরাও কিন্তু যে কাতার থেকে যে কাতারের পুরো তেলটা কিন্তু হরমুজ প্রণালী দিয়ে হয়, তারপরে এই সৌদি আরবের। তো সামগ্রিকভাবে আর যেহেতু আপনি এখন একেবারে আপডেট যেটি দিলেন যে কাতারের হচ্ছে বিমান ঘাঁটিতে ওই নৌঘাটিতে সম্ভবত, তাহলে যে মার্কিন ঘাঁটিতে ইরান যদি হামলা করে, তার মানে ইরান হামলা করেছে এবং এটা যুক্তরাষ্ট্র এন্ডোর্সও করেছে। তার মানে বিষয়টা এরকম হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো একটা আলোচনার পথ খোলা থাকবে এবং সে আলোচনায় হয়তো যাবে, কিন্তু আমার মনে হচ্ছে এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র দেখলাম যে ট্রাম্পের যে 2 সপ্তাহের কথা এটা পুরোটাই ব্লাফ ছিল সেটা ছিল। তারপরে আজকে যখন হচ্ছে হরমুজ প্রণালীর বন্ধের কথা আসছিল তখন কিন্তু আবার চীনের সহযোগিতা চেয়েছে। আমার মনে হচ্ছিল যে হয়তো আবার কোনো একটা জায়গায় একটু মানে আলোচনার পথ খোলা রাখছে আর কি, কিন্তু এখন যেহেতু আবার হচ্ছে মার্কিন ঘাঁটিতে যেহেতু হচ্ছে হামলা করেছে। আমি একটু তেলের ব্যাপারটা জানতে চাই, সেটি হলো যে এখন পর্যন্ত সরকার জ্বালানি উপদেষ্টা যুদ্ধের প্রথম দিকেই বলেছিলেন যে বাইরে কিন্তু তেলের দাম বাড়ছে, খুব দ্রুত ইমপ্যাক্ট শুরু হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই জায়গাটি গভর্নমেন্টের কি চিন্তা ভাবনা আছে বলে আপনি কতটুকু জানেন? না, আমি যতটুকু জানি যে সরকারেরও এক ধরনের প্রিপারেশন আছে, এমন যে বিকল্প ওয়ে যদি বের করা যায়। বিকল্প মানে আপনি জানেন যে হরমুজ প্রণালী ছাড়া যেমন হচ্ছে আপনার সৌদি আরব বা আরও কিছু কুয়েতেরও সম্ভব হচ্ছে, তারা একটু মানে অল্টারনেটিভ একটা চ্যানেল আছে যেখান থেকে, কিন্তু সেটা কিন্তু কস্টলি এবং সেটা যে একেবারে সাকসেসফুলি করা যাবে বিষয়টা সেটাও না। এই জন্য এই যে হরমুজ প্রণালীর যে যদি পরিবহন বন্ধ হয় সেটা কিন্তু আমাদের এখানে ইম্প্যাক্ট তৈরি হবে এবং আজকেই আমাদের বাণিজ্য মন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা আসলে এটা নিয়ে বেশ শঙ্কা। যেমন বাচ্চা আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনার জায়গায় কি আপনি রাজনীতিবিদ, ঠিক এই মুহূর্তে এই যুদ্ধের নিন্দা জানিয়ে তো কোনো বিষয় না, নিন্দা তো অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে আপনার? দেখেন, যুদ্ধটা তো একটি চাপিয়ে দেওয়া যুদ্ধ। এই যুদ্ধটা আসলে বিশ্ববাসী প্রত্যাশা করে নাই। ইসরায়েল হঠাৎ করেই ইরানে আক্রমণ করেছে, ইরানে নিরীহ জনগণের উপর আক্রমণ করেছে, তারপর সেটা ইরান তাদের পাল্টা জবাব দিয়েছে। তো সেটারই ধারাবাহিকতা। তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে 2 সপ্তাহ কূটনৈতিক সময় দিতে চান, কিন্তু এর মধ্যে সেইখানে ইরানের যে 3টি স্থাপনা, ফর্দো সহ 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা হয়েছে। সেই হামলার পরপর আবার ইসরায়েল সেই ফর্দোতে হামলা করেছে। তো এখন ইসরায়েলের তো এটা ইরানের তো এটা অস্তিত্বের প্রশ্ন। ইরানের জনগণ আপনার উপর যখন বিনা উস্কানিতে যখন হামলা করা হবে, স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসবে, শুধু সেটা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের না, ওই দেশের জনগণেরও তখন সেটা বিষয় হয়ে দাঁড়ায়। ইরানের এখন অস্তিত্বের প্রশ্ন। তবে আপনি যে প্রসঙ্গটি করেছেন হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে এই প্রায় 25 থেকে 30% জ্বালানি তেল সরবরাহ হয়।
তো এই ক্ষেত্রে বর্তমানে বিশ্বে এই যুদ্ধের আগে জ্বালানি তেলের দাম পৃথিবীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে। তো এটার পর এই যুদ্ধের পর কিছুটা সেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কিছুটা অলরেডি বৃদ্ধি হচ্ছে। তো আমরা আশা করব যে এই যুদ্ধটি আসলে একটা পর্যায়ে এখন অনেক ক্ষয়ক্ষতি ডেকে আনবে। বিশ্ব এই যুদ্ধ চাপিয়ে দেওয়া, এই যুদ্ধ বিশ্ববাসী আসলে এখন এই যুগে এসে বহন করার মতো সক্ষমতা নাই। আমরা আশা করব যে সবারই বোধোদয় হবে এবং বিশ্ব মোড়লরা সেটা বুঝবেন এবং যুদ্ধটা বন্ধ হবে এবং মানুষের জীবনহানি এবং সম্পদ হানি এবং সেগুলো বন্ধ হবে। আমরা আশা করব যে যত দ্রুত সম্ভব একটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ হোক এবং বিশ্ববাসী এই অর্থনৈতিক ধাক্কা এবং যে প্রাণহানির থেকে মুক্ত। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, 2018 সালের নির্বাচনের বেশ কিছু পরিসংখ্যান আমি বলছিলাম। 2018 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। বিএনপি শেষ পর্যন্ত সেখানে 7টি আসন পায়, 7টি আসন পেয়ে এবং শেষ পর্যন্ত বিএনপি সেই নির্বাচনে অংশ নেয় এবং পুরোটার সময় আমরা দেখেছিলাম যে বিএনপির এই 7 এমপি মিলেই সেখানে কথা বলতে থাকে এবং এক ধরনের বৈধতা তো সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল। হয়তো আরও সময় গেলে এক সময় বিএনপি বা তার নিজেদের কর্মীরাই এই নির্বাচনে কেন যাওয়া হয়েছিল, সেই জায়গাতে আওয়ামী লীগকে বৈধতা কেন দেওয়া হয়েছিল, এই প্রশ্নটা দলের থেকেই উঠবে। সেই জায়গাটি অবশ্যই থাকবে, কিন্তু এরপরও একটি বিষয় তো অবশ্যই মানতে হবে, সেটি হলো যে নির্বাচনে অংশ নেওয়াটা একটি গণতান্ত্রিক দলের দায়িত্ব। কিন্তু কোন নির্বাচনে অংশ নেবে, সেই নির্বাচন কেমন হওয়া উচিত, সেইখানে নির্বাচন কমিশনারদের আসলে দায়ভার কী, নির্বাচন কমিশনকে কতটা আইনে ক্ষমতা দেওয়া হয়েছে। যতটুকু আমি জানি আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে তাতে সর্বোচ্চ ক্ষমতাই দেয়া আছে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় তার সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা রয়েছে, কিন্তু যদিও আমাদের আজকের যে কে এম নুরুল হুদা তিনি আদালতে বলেছেন যে তার তেমন কিছুই করার ছিল না, সেটি বিচারের ভার আদালতের থাকবে। আমরা প্রত্যাশা করি আগামীতে যেন কোনো নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু ভোট আয়োজনে কোনো সরকারের পক্ষ থেকে অসহযোগিতাও না পায় এবং সরকারকে যেন ভয় পেয়ে তিনি এইভাবে কে এম নুরুল হুদা বা উনি যেভাবে বলেছেন সেই জায়গাটিও যেন সৃষ্টি না হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর জিয়া আওয়ার।